ওয়াকার কি করতে চায় সেটার একটা ইঙ্গিত পাইছি, আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। ওয়াকারের খাইশ কি সেটা সে গোপন করে নাই, ভালো কথা। বাংলাদেশ কলে ওই পথেই যাইতেছে। আজকের এপিসোড শেষ হলে বুঝতে পারবেন যে বাংলাদেশে সিসির মতো একটা সামরিক শাসনের সম্ভাবনা তৈরি হইতেছে। সেই সরকারের প্রেসিডেন্ট হয়তো প্রফেসর ইউনূসই থাকবে। এটা ওয়েস্ট খুশি, মানে পশ্চিম খুশি, ইন্ডিয়া খুশি, আমেরিকা খুশি, ইউরোপ খুশি, আওয়ামী লীগও খুশি, বাঙ্গু এলিটেরাও খুশি থাকবে। কিন্তু গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে যারা ছিলাম তাদের আরেকটা দুর্বিষহ ভবিষ্যৎ লড়াইয়ের জন্য তৈরি হইতে হবে। কেন আমার মনে হচ্ছে বাংলাদেশের সিসির মতো শাসনের বিপদ আছে, সেটা আমি 5টা অংশে ব্যাখ্যা করব আজকের এপিসোডে। আমাদের লক্ষ্য হবে সিসির মতো শাসনের সম্ভাবনাকে রুখা দেওয়া। রাজনৈতিক দলগুলোর উচিত এই বিপদ সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এবং সেনা প্রধানেরও জানা উচিত আমরা সজাগ আছি, চেতন আছি, হওয়ার লয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টারকে দেওয়া ওয়াকারের সাক্ষাৎকার পড়ে মনে হইল যে 36 জুলাইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারকে উনি 1/11 ধাঁচের সরকার বলে মনে করছেন। এই ভদ্রলোক নিজের আর এক জেনারেল মঈন ভাবছেন। তা না হইলে একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন ক্ষমতার জোরে এবং কোন সাহসে কার অনুমতি নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেন? সরকারি কর্মচারী হিসেবে উনার তো প্রধান উপদেষ্টার অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা, ঠিক কিনা? রাষ্ট্র, রাজনীতি এবং দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব, পুলিশের আইজিবি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান অথবা প্রধান বিচারপতি কি প্রকাশ্যে গণমাধ্যমে বিবৃতি, সাক্ষাৎকার দিতে পারবেন? পারবেন না। উনি কেমনে দিলেন? কোন অধিকারে? কোন হেডমে? হাতে অস্ত্র আছে আর তলে সৈনিক আছে। সেই জন্য ফ্যাসিবাদের অবসানের পরে গণতন্ত্র ফিরে আসলে বলে কি সরকারের শীর্ষ কর্মকর্তারাও স্বাধীন হয়ে গেলেন? চাকরিবিধির সকল শর্ত লঙ্ঘন করিয়া, নিয়ম নীতি ভাঙ্গা তারা কি দেশে অরাজকতার সৃষ্টি করবেন? এই সেনা প্রধানের দেখানো পথে তো সোনার বাংলা দেখতেছি ওই দিকেই আগাইতেছে। বৈবাহিক সূত্রে উনি শেখ পরিবারের জামাই, মাশাআল্লাহ। খুনি হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করছিলেন ওয়াকার, জেনারেল ওয়াকার। স্ত্রীকে অনুসরণ করিয়া সেনা প্রধান পতিত হাসিনাকে বড় আপা বইলা ডাকতেন আর কি, এখনো ডাকেন। হাসিনার পরিবারের জামাই হওয়ার কারণে বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান হয়েছেন। এটা জানা কথা, আমরা সবাই জানি, তাই না? এটা একটা খারাপ নজির, যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এক অগৌরব গাথা। ভুললে কিভাবে চলবে? খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই এই সেনা কর্মকর্তা ওয়াকার গত 15 বছর যাবৎ একে একে সবগুলা লাভজনক এবং গুরুত্বপূর্ণ পদ অতিক্রম করে সেনাপ্রধান হয়েছেন, ঠিক কিনা ওয়াকার সাহেব? কথা সত্য। এই পথ পরিক্রমায় তিনি সবসময় তার আপার দুঃশাসনের পক্ষেই কথা বলছেন। এর বিরুদ্ধে কখনো কি কোথাও একটা শব্দ উচ্চারণ করেছেন? হ্যাঁ, ওই আমলে সকল কুখ্যাত জেনারেলদের সাথে তো মিলেমিশে থাকিছেন এবং গণ অভ্যুত্থানের পরেও তাদেরকে রক্ষা করার চেষ্টা চালায় গেছেন। রাজনৈতিকভাবে ফ্যাসিজমের পক্ষে 15 বছর যাবৎ ব্যবহৃত এই সেনা কর্মকর্তা 36 জুলাই ছাত্র জনতার গণবিস্ফোরণের আগের এবং পরের অভিন্ন সেনা প্রধান, তাই তো? নাটকীয়ভাবে কি বদলে যেতে পারেন? পারেন না। বলেন দেখি, আজ রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর মতলববাজি তত্ত্বের এই প্রবক্তা ভয়ঙ্কর স্বৈরাচারিণী খুনি হাসিনা 15 বছরের দুঃশাসন আমলে কখনো কি একবারের জন্য কোথাও এমন কিছু কইছেন? তখন সারাক্ষণই ব্যস্ত ছিলেন ওই শাসন ব্যবস্থা অব্যাহত রাখার কুৎসিত ব্রতে। তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই। কিন্তু এখন কেন তার এতই দরকার যে গণ অভ্যুত্থান থেকে উত্থিত গণরাজনীতির প্রভাব থেকে মুক্ত থাকার জন্য? এর কারণ বোঝার জন্য আইনস্টাইন হওয়ার দরকার নাই। ফ্যাসিজমের সকল সুযোগ সুবিধায় হুষ্টপুষ্ট হওয়া এমন সকল ব্যক্তি প্রতি দুঃশাসনের অভিন্ন অংশ ছিলেন। এটা আমরা ভুলে যাই নাই। জীবদ্দশায় তারা কখনোই বদলাবে না এবং বাংলাদেশে বসে সারাক্ষণই তাদের প্রভু ইন্ডিয়ার স্বার্থ রক্ষার মরণপট চেষ্টা চালায় যাবে। অব্যাহতভাবেই এসব চেষ্টা তারা চালাইতেছেন এবং এই অপচেষ্টা আরো শক্তিশালী করার জন্য বাংলাদেশ রাষ্ট্রের অর্থও এরা ব্যবহার করতেছেন। এই অফিসাররা দেশে বিদেশে নতুন এজেন্ট নিয়োগ করছেন এবং তাদের পক্ষে বয়ান বা কাহিনী তৈরি করার চেষ্টা চালাইতেছেন। হ্যাঁ, আমার পিছনে লাগিয়ে দিচ্ছেন অবশ্য অনেককেই, মাশাআল্লাহ। লাগান লাগান লাগান, দেখি কত লাগাইতে পারেন, কার কত বড় হেডম সেটা দেখা যাবে। লাগান না দেখি ওয়াকার সাহেব। দেশপ্রেমিক নাগরিকদের ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং ক্ষতিগ্রস্ত করার জন্য জোরে সোরে কাজও শুরু করছে। এই সমস্ত এর অশুভ ফলাফল স্বদেশবাসী অল্প কয়েকদিনের মধ্যে দেখতে পারবেন কলে। আমি কলে আগে থেকে কয়ে রাখলাম, তবে আমার পিছনে লেগে কিছু করবে পারবে না। লাগুক না, আমি তো চাই লাগে, লাগ দেখি কত ক্ষমতা। এবার আসেন দ্বিতীয় ইস্যুতে। ওয়াকার সাহেব ঘোষণা করলেন আগামী 18 মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
বাহ, ভালো কথা। বাংলাদেশ সেনাবাহিনীর মাঝারি মানের এই অফিসার এককভাবে নিজের মতামত দিচ্ছেন বলে দেশপ্রেমিক তরুণ অফিসার এবং সৈনিকেরা কিন্তু মনে করে না। তরুণ অফিসার এবং সৈনিকেরা ওনারা আদ্যপান্ত জানেন, তাই মনে করেন ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা খুনি হাসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে। আর একটা হইতে পারে উনি সবকিছু নায়ক হিসেবে নিজেকে জাহির করার লোভ সামলাইতে ব্যর্থ হইতেছেন, নাকি লোকটা নিজেকে জাতির সামনে একজন বিশ্বস্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশের চেষ্টা করতেছেন। ওই সাক্ষাৎকারটা যদি আপনারা পর্যালোচনা করেন নিবিড় ভাবে, তাহলে জরুরি কয়েকটা উপাদান কিন্তু পাওয়া যাবে। কি কি? 1 নাম্বার, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব প্রেসিডেন্টের হাতে রাখার দাবি তুলে বলছেন তারা রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখতে চায়। এইটা সীমা লঙ্ঘনকারী, অনভিপ্রেত এবং বেআইনি এরকম প্রস্তাবের চাইতে রাজনীতি করার বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে? কারণ তিনি সহ একজনও সেনাপ্রধান বা চাকরিতে নিয়োজিত জেনারেল জঘন্য স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসনামলে অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রীর কর্তৃত্বের বাইরে যাইতে চাননি। চাইছেন কি ওয়াকার সাহেব? চান নাই। এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে? তখন কি তাদেরকেও প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতির কর্তৃত্বে দেওয়ার কথা বলছিলেন? আজ এটা বলা রাজনীতি বিরোধী এবং গণস্বার্থ বিরোধী রাজনীতি। আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব। 2 নাম্বার, অন্তর্বর্তীকালীন সরকার যখন বলছে আগে সংস্কার পরে নির্বাচন, সেখানে সেনাপ্রধান এককভাবে 18 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা করে দিলেন কিভাবে? এটা কি রাজনীতি করে না? তাতে কি সরকারি চাকরিবিধির গুরুতর লঙ্ঘন ঘটেনি? 3 নাম্বার, ওয়াকার সাহেব যখন বলে যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত, তার মানে কি তিনি পরোক্ষভাবে বলতেছেন খুনি হাসিনার উৎখাতের দিন অর্থাৎ 5ই আগস্টের আগে বাংলাদেশে গণতন্ত্র ছিল? মানে ওয়াকার সাহেব নিজের অজান্তেই ফ্যাসিজমের পক্ষে কথা কইতেছেন। 4 নাম্বার, কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় নিয়মের বাইরে গিয়া কিছু করতে পারেন বইলা এই সাক্ষাৎকারে সন্দেহ প্রকাশ করছেন জেনারেল ওয়াকার। ওয়াকার সাহেব মস্করা করেন আমাদের সাথে, হ্যাঁ? যেখানে সারা দেশের মানুষ নিশ্চিতভাবে জানে এই সকল সংস্থার দায়িত্ব পালনকারী শীর্ষ ব্যক্তি সহ অনেক অফিসারই নিয়মিতভাবে গুম, খুন, দস্যুবৃত্তির মতো ভয়াবহ বেআইনি কাজে জড়িত ছিলেন। 5 নাম্বার, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময়ের সাথে সাথে মিলায় প্রকাশিত হইল সেনা প্রধানের এই সাক্ষাৎকার। আর এতে দেখা যাচ্ছে যে লোকটা পরিপূর্ণভাবে ইন্ডিয়ান রাজনৈতিক অভিসন্ধির প্রতি সাই দিয়া নির্বাচনের সময়সূচি ব্যক্ত করতেছেন এবং পতিত সরকারপন্থী জেনারেলদের কিছু শর্ত অন্তর্বর্তীকালীন সরকারের সামনে তুলে ধরতেছেন। চাকরিবিধি লঙ্ঘন করে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য সেনাপ্রধানের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস কি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, পারবেন না উনি করতে। সেই জন্য আমি মনে করি যদি সেটা না করেন তাহলে তাকে এখন থেকে এই সমস্ত গণবিরোধী জেনারেলদের শর্তেই দেশ পরিচালনা করতে হবে। আমার প্রফেসর ইউনূসকে নিয়ে এইটা সবচেয়ে বড় অভিযোগ। কেন এটা আমি আবার বলবো, আবার আরো ব্যাখ্যা করে বলবো যে প্রফেসর ইউনূস সেনাবাহিনীর এই দুর্বৃত্তগুলো ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে। বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দল, সংস্থা এবং পক্ষকে এই নতুন বাস্তবতা কিন্তু বুঝতে হবে এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াইতে হবে। আর তা না করতে পারলে ভিন্ন রূপে ডেলে সাজানো ফ্যাসিবাদের নবছায়া গণতন্ত্র শূন্যতা, অধিকারহীনতার মধ্যে ইন্ডিয়ার কর্তৃত্বের অধীনে বসবাস করতে হবে। আমি বলে রাখলাম, লিখে রাখতে পারেন।